বাংলাদেশের টেলিভিশন আর টক শোগুলোতে যদি কেউ মানে টক শোগুলো যদি কেউ দেখে তাহলে দেখবে যে সেখানে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হলো শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফিরে আসা। ওই যে ডিসেম্বরে উনি ফিরে আসবেন এবং তার নেতাকর্মী সহ উনি আত্মসমর্পণ করবেন, এরকমই যে বক্তব্য কিছুদিন আগে শেখ হাসিনা দিয়েছেন, এটা নিয়ে কিন্তু তুমুল চর্চা এবং সোশ্যাল মিডিয়া দেখলেও দেখা যায় ওই একই বিষয়। ভারতে যেমন, ভারত না পশ্চিমবঙ্গে যেমন এখন ওই সবচাইতে বেশি চর্চিত বিষয় কি, যে ওই তৃণমূল কংগ্রেসের ওই যে কালীঘাট, ওই যে তৃণমূল মানে মমতা ব্যানার্জির সাথে এখনও দুই একজন যে আছে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে যে দুই একজন আছে, তারাও কখন গিয়ে ওই ঋতব্রত যে নতুন তৃণমূল, তাই না, তার সাথে গিয়ে এই এই মমতা ব্যানার্জি এবং অভিষেকের বিরুদ্ধে কী বিষোদ্গার করলো, কী গোপন কথা প্রকাশ করলো, এগুলো নিয়ে যেমন পশ্চিমবঙ্গের রাজনীতি এবং মিডিয়াগুলো সরগরম, বাংলাদেশের মিডিয়াগুলো সরগরম কিন্তু এই যে সম্ভাব্য আশা শেখ হাসিনার তারই ঘোষিত ডিসেম্বর মাসে, তাই না। তো এটা নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে এবং আমি যেহেতু বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের রাজনীতি তো আমি বুঝি, দেশের পাবলিকের চরিত্র আমার জানা আছে, স্বভাব আমার জানা আছে, আদর্শ আমার জানা আছে এবং তাদের যে মানসিক বিবর্তন এই বছরের পর বছর ধরে এবং অবশেষে বর্তমানে বাংলাদেশের মানুষের যে মানসিক বিবর্তন ঘটছে সে বিষয়ে সম্পর্কেও তো আমার খুব ভালো আইডিয়া আছে, তাই না। তবে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে তো আমার দুই চার গান কথা বলা দরকার এবং আমার যেহেতু কন্টেন্ট দরকার, সেই হেতু বিষয়ে একটা ভিডিওর অবতারণা করলে তো খারাপ কিছু হয় না এবং সেই হেতু এই ভিডিওটা এটা কিন্তু বেশ বারবার প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা উনি যদি বাংলাদেশের বিমানবন্দরে আসেন তাহলে অন্তত 1-1.5 কোটি না হোক মানে অন্তত 50-60-70 লক্ষ বা কোটি খানেক লোক এই ঢাকা শহরে এসে হাজির হবে, ঢাকা শহর টোটাল অচল হয়ে পড়বে এবং সেই হেতু শেখ হাসিনাকে জেলে তো ঢুকানো যাবেই না, উল্টে তাকে কিভাবে সামাল দিবে এটা নিয়েই সরকার ব্যস্ত খালি থাকবে না। এমন কিছু লোক, অতি উৎসাহী লোক আছে যে এই মতো পরিস্থিতিতে বাংলাদেশের যে সরকার সেটা একেবারে পড়ে যাবে, মানে এরকম কিন্তু আতিশয্যমূলক কিছু বক্তব্য বিবৃতি অনেকেই দিচ্ছে। বাট আমার বক্তব্য হলো ভিন্ন রকম। সেটা হলো কীরকম জানেন, দেখেন যে এটা আমরা খুব ভালো করেই জানি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি বেশ ভালোই চলছিল, মানুষের আয় উপার্জন ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। যদিও শেখ হাসিনার যে মন্ত্রী সবার লোকজন বা তার দলীয় নেতাকর্মীরা অনেক আকাম কুকাম করে প্রচুর টাকা পয়সা লুটপাট আত্মসাৎ করতেছিল, যেটা নাকি বর্তমান সরকারের লোকজন এখন করছে, ওই একই কাজ করতেছিল যে শেখ হাসিনার আমলের লোকজন, মানে তার লোকজন, এবং একই সঙ্গে এই বাংলাদেশের যে সরকারি আমলা তারাও, মানে যে 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 জায়গায় যে পজিশনে ছিল, যার সুযোগ ছিল সবাই কিন্তু লুটপাট করতেছিল। কিন্তু এত কিছুর পরে শেখ হাসিনার আমলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হচ্ছিল, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই এবং লোকজনও এটা স্বীকার করে। বিশেষ করে বাংলাদেশে মনে করেন যে কর্মসংস্থানের যে বর্তমান পরিবেশ বা ইলেকট্রিসিটির যে বর্তমান পরিবেশ, রাস্তাঘাটের যে অবস্থা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে যদি হিসাব করা হয় তাহলে অবশ্যই এটা কিন্তু সত্য কথা যে শেখ হাসিনার আমলের থেকে বর্তমানে এই যে এই এই বিএনপি সরকারের আমলে কিন্তু লোকজন ভালো নাই। এখন এক্ষেত্রে বিএনপিকে যদি দোষারোপ কেউ করতে যায় তাহলে তো তারা বলবে আমরা তো মাত্রই 3 মাস 4 মাস ক্ষমতা আসছি, এই 4 মাসেই কি আমরা বাংলাদেশ একেবারে পাল্টে ফেলবো নাকি? এর জন্য দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, তারাই তো এই যা করে গেছে তার ফলাফল আমাদের ঘাড়ের উপরে পড়তেছে, তাই না। বিএনপি বস্তুতে এই সমস্ত বলে তার দায় এড়াচ্ছে। তো এই মতো অবস্থায় তাহলে কি বাংলাদেশের লোকজন কি শেখ হাসিনার দিকে হয়ে গেছে, শেখ হাসিনার দিকে ঝুঁকে গেছে? বাংলাদেশের লোকজন কি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ক্ষমতায় চায়? আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া আর কেউ চায় না। কেন জানেন? কারণ হচ্ছে এই শেখ হাসিনা যত যাই বলেন না কেন, ওনার শাসন আমলে অন্তত আমি দেখছি, আমার চোখের সামনে আমি দেখছি বাংলাদেশ রেডিক্যালি চেঞ্জ হয়ে গেছে। যেটা আমি প্রায় বলি যে শেখ হাসিনা উনি দেশের উন্নতির জন্য হয়তো আপ্রাণ চেষ্টা করছেন, অবকাঠামোগত উন্নতি হয়তো করার চেষ্টা করছেন, উনি ব্রিজ বানিয়েছেন, পদ্মা ব্রিজ, তারপরে মনে করেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানিয়েছেন, তারপরে মেট্রো রেল বানিয়েছেন, হ্যাঁ এগুলো অবকাঠামোগত উন্নয়ন উনি করছেন।
বাট আসল উন্নয়ন অর্থাৎ যে দেশের জনগোষ্ঠী তার যে উন্নয়ন এ ব্যাপারে ওনার কোনো রকম কোনো খেয়াল ছিল আমার তা মনে হয় না। অর্থাৎ জনগণের মানসিক উন্নয়ন, চারিত্রিক উন্নয়ন বা জনগণের নৈতিক চরিত্রের উন্নয়নের ব্যাপারেও বা এমনকি শিক্ষার দিক দিয়েও যদি আমি ধরি, এই দিক দিয়ে তার কোনো খেয়াল তো ছিলই না। বরং তার আমলে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষগুলো সবচাইতে বেশি ধর্মান্ধ হয়েছে। শেখ হাসিনার আমলের আগে যদিও বাংলাদেশের মানুষ তখনও বেশ ধর্মান্ধ ছিল, কিন্তু তারপরেও কিছু কিছু লোক, অনেক লোক ছিল যারা নাকি উদার ছিল, ধর্মনিরপেক্ষ টাইপ ছিল, অন্তত ধর্মীয় ব্যাপারে খুব বেশি উগ্র হতো এরকম না। হতো, একেবারে হতো না তা না, হতো তো বটেই, কিন্তু এত বেশি হতো না যেটা নাকি শেখ হাসিনার আমলে হয়েছে। এবং এখানেই শেখ হাসিনার মানে 15 বছর শাসন আমলের সবচেয়ে ভয়ঙ্কর ব্যর্থতা। যে কারণে বস্তুত আপনারা যদি খেয়াল করেন যে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছিলো যে শেখ হাসিনার পতনের পর দেখেন, শেখ হাসিনা তো একটা দলের নেত্রী, তাই না, একটা দলের মানুষ, আওয়ামী লীগ, ভালো কথা। তো তার আমলেই বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে এমন ধর্মোন্মাদ হয়ে গেছিল যে ধর্মীয় উন্মাদনার কারণে তাদের মধ্য থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেছিলো। এইগুলো খালি যে সাধারণ মানুষের মন থেকে অবলুপ্ত হয়েছিল তা কিন্তু না, এটা সেনাবাহিনীর মন থেকে, তারপরে আপনার প্রশাসনিক লেভেলের লোকজনের মন থেকে এবং জনগণের মন থেকে তো বটেই। অনেকে বলবে যে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে এই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন স্থাপনা, যে স্মৃতিচিহ্ন ভেঙে চুরে খান খান করা হয়েছে, এখানে কিন্তু একটা লোক এইটার এগেনস্টে মানে এটা থামানোর চেষ্টা করে নাই। এমনকি বিএনপি যারা নাকি নিজেরাও দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারা একটা টু শব্দটা করেনি, এটা প্রতিবাদও করেনি। এবং এখন পর্যন্ত আপনারা যদি খেয়াল করেন, এখন পর্যন্ত বিএনপির কোনো লোকজন এটা নিয়ে কোনো কথা বলে না। তার মানে উপরে উপরে হয়তো কী জন্য এখনও মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করে, আমি ঠিক জানি না, বাট এদের কাজকর্ম দেখলে তো সেটা মনে হয় না। এখন তাহলে এই জিনিসটা তো গুরুত্বপূর্ণ কেন? এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে তাকে ওই সম্ভাষণ জানানোর জন্যে যেভাবে বলা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে যে লাখ লাখ লোক গিয়ে হাজির হবে, আমার তো ধারণা আওয়ামী লীগের কিছু সমর্থক লোকজন ছাড়া আর তেমন কেউ যাবে বলে আমার কাছে মনে হয় না। এবং তারাও কতটা যাবে সন্দেহ আছে, কারণ খেয়াল করতে হবে যে এই ক্ষেত্রে এই বিএনপি সরকার এবং সেনাবাহিনী এরা উভয়েই সর্বাত্মক চেষ্টা করবে যে আওয়ামী লীগের লোকজন যেন এই এয়ারপোর্টের আশেপাশে কোনো জড়ো হতেই না পারে, একেবারে পিটিয়ে ঠান্ডা করে দিবে, ঢাকা শহরে তো তার আসতেই দিবে না। কারণ এটা আমরা দেখছি যে 5 আগস্ট পট পরিবর্তনের পর 2024 সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবচাইতে বেশি নিগৃহীত, নির্যাতিত হয়েছে এই বিএনপির নেতাকর্মীদের দ্বারা। এবং ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করছি যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিগৃহীত হচ্ছিল, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল সেনাবাহিনীর উপরে। আমরা শুনি নাই যে কোথাও এই সেনাবাহিনী এই অত্যাচার নির্যাতনকে দমন করছে বা থামিয়েছে, বরং আরও দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই না? এবং এর ফলে কিন্তু বিগত বেশ কিছুকাল ধরে আওয়ামী লীগ কিন্তু এটাই প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশে যে 5 আগস্টের যে পট পরিবর্তন হয়েছিল, যে অভ্যুত্থান হয়েছিল, এর পিছনে ডিপ স্টেট তো আছে এবং তার সবচাইতে বড় পার্টনার হলো এই বাংলাদেশের সেনাবাহিনী। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী সেই ডিপ স্টেটের হয়ে কাজ করে বস্তুত এই পট পরিবর্তনটা ঘটিয়েছে। এই ন্যারেটিভ কিন্তু দাঁড় করিয়েছে আওয়ামী লীগ। ফলে হচ্ছে কি, শেখ হাসিনা বাংলাদেশে এসে উনি যদি আবারও রাজনৈতিকভাবে উনি সক্রিয় হন এবং শক্তিশালী হন এবং এমনকি হয়তো ক্ষমতার দ্বার প্রান্তে চলে যান, সেটা এই বিএনপি এবং যে সেনাবাহিনী উভয়ের জন্য কি অত্যন্ত হুমকিস্বরূপ না? ওই রকম অবস্থায় ধরা যাক যদি শক্তিশালী হয় আওয়ামী লীগ, তাহলে তারা তো এদের উপরে হয়তো প্রতিশোধ নেওয়ার একটা চিন্তাভাবনা করবে এবং এটাই তো স্বাভাবিক, তাই না? তো তাহলে এই বিএনপির এই সরকার অথবা সেনাবাহিনী উভয়ই তাহলে কি সর্বাত্মকভাবে এই ঢাকায় অথবা যে কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন যাতে জড়ো হতে না পারে সেই কাজটাই তো করবে, তাই না? এবং করাটা তাদের জন্য খুব ইজি, কারণ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে না, অতএব তারা কিন্তু খুব ইজিলি এই যুক্তি দেখিয়ে এদের পিটিয়ে একেবারে ভর্তা করে ছেড়ে দিবে যে ওরা তো
অবৈধ কাজে লিপ্ত, তাই না? কারণ তারা জড়ো হলেই তো সেটা অবৈধ হবে। কারণ বাংলাদেশে এই যে বিএনপি সরকার, মানে আমরা যেটা মনে করছিলাম যে বিএনপি যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল দাবি করে, নিশ্চয়ই অন্য একটা গণতান্ত্রিক দলকে তারা নিষিদ্ধ করার পক্ষে রায় দিবে না, কিন্তু বিস্ময়করভাবে তারা সেই কাজটা করছে। সুতরাং যেভাবে বলা হচ্ছে, আমার কাছে মনে হয় না যে খুব বেশি লোকজন জড়ো হতে চেষ্টা করবে। আর তাছাড়া গত 2 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে অত্যাচারিত, নিষ্পেষিত এবং অর্থনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কি সেই মেরুদণ্ড আছে যে তারা এসে এরকম এয়ারপোর্টে এসে জড়ো হবে? আমার তো মনে হয় না। এবং ওই যে আমি বললাম না যে অর্থনৈতিকভাবে শেখ হাসিনা বাংলাদেশের উন্নতির যত চেষ্টাই করে থাকুন না কেন, বাংলাদেশের মানুষের মস্তিষ্ককে বা মন মানসিকতাকে উনি একেবারে চেঞ্জ করে দিয়েছেন ওনার কর্মকাণ্ডের কারণে। যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড ধর্মোন্মাদ। এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী, যাকে আমরা বিশুদ্ধ ভাষায় বলতে পারি যে তৌহিদি জনতা, তাই না? তারা তো অলরেডি তাদের শক্তিমত্তা দেখিয়ে দিয়েছে। এই কলেমার পতাকা নিয়ে যেভাবে সারা বাংলাদেশ দাবড়ে বেড়ালো, এবং এদের জনসমর্থন কম মনে করার কোনোই কারণ নাই। এবার নিরপেক্ষ ইলেকশন হলে আমার কাছে মনে হয় এই তৌহিদি জনতা জিতে যেত। সামহাও 11th আওয়ারে কী জানি হয়ে গেল, এবং আওয়ামী লীগের লোকজন আসলে বিএনপিকে ভোট দিছিল এই আশায় যে বিএনপি হয়তো এই নিষেধাজ্ঞা তুলে নিবে আওয়ামী লীগের উপরে। তো বিএনপি তো এখানে অনেকটা বিশ্বাসঘাতকতার কাজ করছে, তাই না? তারা কিন্তু এই নিষেধাজ্ঞাটা তুলে নেয় নাই। তুলে নিলে তাদের কী সমস্যা হতো কে জানে। তবে এক্ষেত্রে তাদের সুবিধাই হতো। এবং আজকে এই যে তাদের এগেনস্টে যে শক্তিগুলো নানাভাবে তাদেরকে হেনস্থা করছে, আওয়ামী লীগ মাঠে থাকলে বিএনপি কিন্তু অনেক নির্বিঘ্নেই দেশ শাসন করতে পারত। কিন্তু কেন জানি তারা সেই দিকে না গিয়ে বরং এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যে এখন এরা মৌলবাদীদেরও একটা ভয়ঙ্কর টার্গেট, আর আওয়ামী লীগের তো টার্গেট আছেই, তাই না? তো সুতরাং এইরকম অবস্থায় এই বিএনপিও তো চেষ্টা করবে যে অ্যাট এনি কস্ট শেখ হাসিনা যেন দেশে ওই যেভাবে ফেরার চিন্তাভাবনা করছে যে একেবারে রাজকীয়ভাবে ফিরবে, জি না। এই জন্যই তো বাংলাদেশের সরকার বলছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে, যাতে করে ওই এয়ারপোর্টে আসলে তাকে সরাসরি একেবারে ধরে নিয়ে জেল হাজতে ঢুকানো যায়, তাই না? এরকমই চিন্তাভাবনা করছে। এখন ভারত হয়তো ভিন্ন চিন্তাভাবনা করছে। শেখ হাসিনার সঙ্গে ইতিমধ্যে আমেরিকার যোগাযোগ হয়ে থাকতে পারে, চায়নার যোগাযোগ হয়ে থাকতে পারে। কিন্তু হলে কি হবে? আলটিমেটলি সব কিছু নির্ধারণ করে কারা? জনগণ, তাই না? বাংলাদেশের জনগণ এতটাই ধর্মোন্মাদ যে তারা ওই শেখ হাসিনার আমলে যতই ভালো থাক, এরা একজন ওই ধর্মীয়ভাবে একজন নারীকে আর এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আর কেউ খুব বেশি লোক চায় আমার তো মনে হয় না। আমার কাছে এরকমই মনে হয়। এবং এটাই শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা যে উনার শাসন আমলেই এই ধর্মান্ধ জনগোষ্ঠীর সংখ্যা মাত্রা ছাড়া বেড়ে গেছে, এবং উনি নিজেই এদেরকে উৎসাহিত করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, এদের লালন পালন করছেন। অর্থাৎ উনি নিজেই তার গাছের গোড়াটা উনি কেটে দিয়েছেন আস্তে 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 আস্তে। এবং 5 আগস্ট এই তৌহিদি জনতার কারণেই তার পতন ঘটছিল, যাদেরকে উনি লালন পালন করছিলেন এবং যারা তাকে আবার কমই জননী উপাধি দিয়েছিল। নিশ্চয়ই মনে আছে সবার, তাই না? অতএব শেখ হাসিনার প্রত্যাবর্তন যে বিশাল কিছু হবে, ওই অনেকে মনে করছে যে 1979 সালে যেমন ফ্রান্স থেকে যেভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ আলী খোমেনি ওই যে ইরানে আসছিলেন এবং দেশের জনগণ তাকে মাথায় তুলে নাচছিল, ওই ধরনের কোনো কিছু বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে ঘটবে আমার তো মনে হয় না। বরং এটা শেখ হাসিনা অত্যন্ত বিশাল রিস্ক নিয়ে বাংলাদেশে ফিরবেন, এবং অতঃপর আমার ধারণা ওনার বাকি জীবনটা হয়তো বা জেল হাজতে কেটে যাবে। কারণ বাংলাদেশের তৌহিদি জনতা এমন এক লেভেলে চলে গেছে, এরা আর কোনোভাবে আওয়ামী লীগের এই বৈধতাটা আবার ছাড় দিলেও এরা কিন্তু অনেক শক্তিশালী, এখন আওয়ামী লীগের থেকে অনেক শক্তিশালী। ইন্টারেস্টিং ব্যাপার হলো আওয়ামী লীগের লোকজনও তো ভয়ঙ্কর ধর্মান্ধ, তাই না? ইভেনচুয়ালি তারা কিন্তু আওয়ামী লীগ ছেড়ে চলে আসবে, কারণ দেখবে আওয়ামী লীগে থেকে লাভ কী? কারণ ধর্মীয়ভাবে আওয়ামী লীগে থাকলে তো বেহেশতে যাওয়ার চান্স নাই। এই শেখ হাসিনার অবস্থা অনেকটা ভারতের ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো হয়ে গেছে, বুঝছেন? আমার কাছে অন্তত সেটাই মনে হয়। এখন মমতা ব্যানার্জি ডাক দিলে যেমন তেমন লোকজন
জড়ো হবে না। শেখ হাসিনা ডাক দিলেও খুব বেশি লোকজন জড়ো হবে আমার তো মনে হয় না। আর যাও কিছু জড়ো হওয়ার চেষ্টা করবে সেগুলাকে প্রশাসনিকভাবে থামিয়ে দেওয়া হবে, এবং যারা জড়ো হতে চাইবে তারাও সাহস করে যাবে না। আমার কাছে এটাই মনে হয়। ধন্যবাদ।